সালামু আলাইকুম। স্বাগতম আপনাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে। আচ্ছা, যেমন 9 হচ্ছে 3টা প্রশ্ন আছে, √5, √7, √10 এগুলোকে অম্লীয় সংখ্যা প্রকাশ করা। এরকম হচ্ছে সবগুলো ম্যাথের ক্ষেত্রে হচ্ছে 10, 11, 12 যেগুলো হোক, যে সবগুলো হচ্ছে একই টাইপের হচ্ছে। তো আমি একই টাইপের থেকে একটি ম্যাথ সমাধান করে দিব। তো আপনারা একটি ম্যাথ দেখার পর হচ্ছে বাকি ম্যাথগুলো আপনারা নিজে থেকে ট্রাই করবেন। তারপর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন, তাহলে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক প্রথমে 9 নাম্বার প্রশ্ন দিয়ে। তো এই প্রশ্ন থেকে হচ্ছে বলা হয়েছে √5, √7, √10 একটি অম্ল সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। তো আমরা বেসিক পার্টের √2 একটি অম্ল সংখ্যা, সেটা প্রমাণ করে দিয়েছি। তো আজকের পর্বে হচ্ছে আমরা √5 একটি অম্ল সংখ্যা প্রমাণ করব, তা হচ্ছে একটু ভিন্ন নিয়মে। তো ভিন্ন নিয়মে কিভাবে প্রমাণ করি, আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনারা সলভ করতে পারবেন। কারণ এই যে √2 একটি অম্ল সংখ্যা, সেটা হচ্ছে আপনাদের বইয়ের নিয়মে আমি সলভ করে দিয়েছি। তো বইয়ে এখানে কোন জায়গায় আছে √2 একটি, বইয়ে এখানে আছে যে √2 একটি অম্ল সংখ্যা, বইয়ের নিয়মে এই যে উদাহরণে দেওয়া আছে, প্রতিজ্ঞা প্রমাণ দেওয়া আছে, আমি এই নিয়মে একটু সলভ করে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি নিজে থেকে একটু অন্য নিয়মে করব, যা আমি এর আগে শিখে আসছিলাম বা দেখে আসছি এবং কিছু বেসিক দেখে আসছিলাম, সেই অনুপাতে আপনাদের হচ্ছে সলভ করে দিব। তো √5 একটি অম্ল সংখ্যা, সেটা কিভাবে প্রমাণ করব? প্রথমে আমরা কি করব, আমরা কি জানি যে এই যে সংখ্যাটা আছে, যেমন 5 আছে, রুটের পরে যে আমরা বলি 5, √5 বা √2, এই 5 এর আগে এবং পরের বর্গমূল সংখ্যা নিব। তো এখন হচ্ছে আমরা কিভাবে নিব, যে আগের বর্গমূল সংখ্যা থেকে 5 বড় কিন্তু পরের বর্গমূল সংখ্যা থেকে 5 ছোট, এরকম লিখব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ক নাম্বারের সমাধান আমরা লিখতে পারি। আমরা জানি কি জানি যে এই 5 এর আগের বর্গমূল সংখ্যা কত, 4 আছে। তাহলে 4 হচ্ছে আগের বর্গমূল সংখ্যা, এটা থেকে কি বড়, 5 বড় আছে, লিখলাম 5 বড়। 5 এর পরের বর্গমূল সংখ্যা কত, 9, তাহলে হচ্ছে আমরা লিখলাম 9। এখন দেখেন এই যে 5 এর আগের বর্গমূল সংখ্যা থেকে 5 বড় লিখছি, 9 এর আগের সংখ্যা থেকে বর্গমূল লিখছি। এটা কিসের জন্য, আমরা প্রথমে প্রমাণ করব এটা পূর্ণ সংখ্যা কি না। পূর্ণ সংখ্যা না হলেই হবে অমূলদ বা অম্লদ সংখ্যা। তাহলে আমরা প্রথমে পূর্ণ সংখ্যা কি প্রমাণ করি। এখন হচ্ছে উভয় সবগুলোর ক্ষেত্রে আমরা রুট ওভার নিব। তাহলে দেখেন √4 অবশ্যই স্মলার দেন হবে √5 থেকে, তারপর হচ্ছে অবশ্যই 9 হবে √5 থেকে গ্রেটার দেন √9। তাহলে দেখেন আমরা প্রথমে সবগুলোর ক্ষেত্রে রুট নিলাম, তার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে 4 এর বর্গমূল √4 মানে হচ্ছে 2, তারপর √5 এটা লিখে রাখলাম, তারপর হচ্ছে দেখেন √9 মানে হচ্ছে 3। এখন আমরা বলতে পারি দেখেন এই যে সংখ্যাটা আসবে, এই সংখ্যাটা হবে কি 2 থেকে বড় কিন্তু 3 থেকে ছোট। এখন দেখেন আপনি পূর্ণ সংখ্যা কি জানি আমরা 1, 2, 3 এরকম হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা জেনে আসছি, কিন্তু 2 থেকে বড় কিন্তু 3 থেকে ছোট এটা কখনোই পূর্ণ সংখ্যা হতে পারে না, এটা দশমিক আকারে চলে আসতে পারে। তারপরেই হচ্ছে আমরা মূলদ বা অম্ল সংখ্যা পেয়ে যাব। তাই যেহেতু আমরা পাইছি কি যে 2 থেকে বড় এবং 3 থেকে ছোট, তাহলে √5 এর মান আমরা লিখতে পারি। সুতরাং √5 এর মান 2 থেকে বড় কিন্তু 3 থেকে ছোট। আচ্ছা, এখন আমরা যদি এইটার মান 2 থেকে বড় 3 থেকে ছোট, তাহলে অবশ্যই এটা পূর্ণ সংখ্যা হবে না। সুতরাং আমরা লিখতে পারি কি, সুতরাং √5 পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। আচ্ছা, যদি √5 পূর্ণ সংখ্যা না হয় তাহলে অবশ্যই এটা কি মূলদ অথবা অমূলদ সংখ্যা। তাহলে আমরা ধরতে পারি কি, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং √5 মূলদ অথবা অমূলদ সংখ্যা। যেহেতু √5 পূর্ণ সংখ্যা নয়, তাহলে এর পরের স্টেপই হচ্ছে আমার মূলদ বা অমূলদ সংখ্যার স্টেপ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং √5 মূলদ বা অমূলদ সংখ্যা। আচ্ছা, এখন √5 মূলদ বা অমূলদ সংখ্যা। এখন আমাদের প্রমাণে বলছে কি √5 বা √7, √10 একটা অমূলদ সংখ্যা প্রমাণ করব। এখন যদি আমরা ধরে নেই যে √5 একটি অমূলদ সংখ্যা, তাহলে আমরা কি প্রমাণ করব, কোনো কিছু প্রমাণের বাকি নাই। তাহলে দেখেন এই দুইটা থেকে যদি আমরা প্রমাণ করতে পারি যে √5 মূলদ সংখ্যা নয়, তাহলে এই √5টা হচ্ছে অমূলদ সংখ্যা, আমরা বুঝতে পারলাম। এখন যদি আমরা বলি √5 একটি অমূলদ সংখ্যা, এখন এইটা যদি আমরা প্রমাণ করি √5 একটি অমূলদ সংখ্যা, প্রমাণও চাইছে √5 একটি অমূলদ সংখ্যা, ধরেও নিছি √5 একটি অমূলদ সংখ্যা, তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কোনো প্রমাণই পাবো না। তাহলে আমরা ধরে নিতে হবে কি, তাহলে ধরে নিব √5 একটি মূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, এখন ধরি √5 একটি
মূলদ সংখ্যা। আচ্ছা, এখন আমরা আগের নিয়মে চলে আসছি যে √2 একটি মূলদ সংখ্যা প্রমাণ। ঠিক সেম নিয়মে এখন বাকিগুলো অংশ হবে। তো আমরা কি লিখলাম, √5 একটি মূলদ সংখ্যা। এখন √5 মূলদ সংখ্যা হলে এখন বাকি অংশটুকু আমরা এই স্টেপ থেকে হচ্ছে আমরা এই উপরের লাইনে করব। তো উপরের লাইনগুলো মুছে দিতেছি, আপনারা খাতায় তুলে নেন। এখন √5 একটি মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা কি জানি সংজ্ঞা? তাহলে আমরা যেহেতু আমরা ধরে নিলাম √5 একটি মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞা থেকে জানি যে মূলদ সংখ্যা কি p/q আকারে প্রকাশ করা যায়। তাহলে আমরা লিখতে পারি √5 = p/q। কিন্তু এখানে একটা শর্ত আছে, p/q কি হতে হবে? অবশ্যই হচ্ছে সহমৌলিক সংখ্যা হতে হবে এবং q হতে হবে 1 এর থেকে বড়। তো আমরা এই 1 এর থেকে বড় না হলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা চলে আসতে পারে। তাই হচ্ছে কি লিখবো, একটা শর্ত থাকবে যে p ও q হচ্ছে কি সহমৌলিক, এবং কি q এর মান কত হতে পারবে না, 1 এবং 0 হতে পারবে না। তাহলে আমরা লিখতে পারি q is greater than 1। তাহলে দেখেন আমরা শর্তটা শেষ আমাদের। যদি এই শর্ত মানে তখনই হচ্ছে এটা মৌলিক সংখ্যার একটা শর্ত আসতেছে, তাহলে আমাদের আনসারটি ঠিক আছে যে √5 আমরা ধরে নিয়েছিলাম মূলদ সংখ্যা, আমরা মূলদ সংখ্যা লিখলাম। এখন দেখেন আমরা এই √5 টাকে আমরা তুলে নিতে হবে। তাহলে আমরা কি করব, স্কয়ার করব উভয়পক্ষে। তাহলে √5 হোল স্কয়ার = p²/q², p/q হোল স্কয়ার। তো p/q হোল স্কয়ার এটাকে আমরা লিখতে পারি কি p²/q²। তাহলে আমরা লিখে নিলাম কি p²/q²। আর √5 এর উপর স্কয়ার = আমরা লিখতে পারি কি, যে এটা লিখতে পারি কি 5 = p²/q²। এখন এই q যদি আমরা এই সাইডে একটা নেই তাহলে কি হয়, 5q = p²/q। কিন্তু এই জায়গায় দেখেন, যদি আমার p²/q যেটা আসে এটা কখনোই আমার হচ্ছে মূলদ সংখ্যা হতে পারে না বা পূর্ণ সংখ্যা হতে পারে না। কিন্তু 5q কি হতে পারে, একটা পূর্ণ সংখ্যা হতে পারে। যদি এটা পূর্ণ সংখ্যা হয় কিন্তু এটা পূর্ণ সংখ্যা না হয় তাহলে কখনোই মূলদ সংখ্যা হতে পারে না। যদি মূলদ সংখ্যা হতো তাহলে এটা আর এটা দুইটাই কিন্তু ভাগ করলে আমাদের পূর্ণ সংখ্যা চলে আসতো। তাহলে আমরা এখান থেকে কি পাই যে 5q পূর্ণ সংখ্যা হলেও কি p²/q পূর্ণ সংখ্যা নয়। সুতরাং আমরা কি লিখতে পারি, এই লাইনটা আমরা লিখে দিই। তো এই পূর্ণ সংখ্যা না হওয়ার কারণ কি, কারণ এইরা হচ্ছে পরস্পর সহমৌলিক এবং q not equals to 0, q not equals to 1। তাহলে ঠিক সেম আগের শর্তটাই এখানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে এই শর্তটা আবার এখানে লিখতে হবে। যদি না লিখেন তাহলে হচ্ছে ভুল হওয়ার চান্সই বেশি, অথবা মার্ক 1 মার্ক 2 মার্ক কমে যেতে পারে। তাহলে আমরা কি পেয়েছি, 5q পূর্ণ সংখ্যা কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। কারণ হচ্ছে এইটার কারণ সহমৌলিক এবং হচ্ছে যদি 1 না হয় তাহলে ভাগ করলে অবশ্যই দশমিক আকারে চলে আসবে এবং হচ্ছে গিয়ে অনেক দশমিক আকারে আসবে যা অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ মূলদ সংখ্যা কখনোই হতে পারে না। এখন তাই আমরা কি লিখতে পারি যে 5q is not equal কি p²/q। সুতরাং যেহেতু আমার এটা পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে আমরা লিখতে পারি কি 5q is not equal p²/q। যদি 5q এটা নট ইকুয়াল হয় তাহলে এটা কোন জায়গা থেকে আসছিল, আমরা ইকুয়াল ধরছিলাম এই জায়গা থেকে, কিন্তু এখানে এসে পাইছি যে কি এখানে নট ইকুয়াল। তাহলে আমরা লিখতে পারি কি √5 কে p/q আকারে প্রকাশ করা যায় না। সুতরাং লিখতে পারি, সুতরাং √5 কে p/q আকারে প্রকাশ করা যায় না। যদি প্রকাশ করা না যায় তাহলে আমরা লিখতে পারি কি √5 not equal p/q। এখন দেখেন এটা হচ্ছে আমার মূলদ সংখ্যার সংজ্ঞা, কিন্তু এই জায়গায় এসে পাচ্ছে কি এটা √5 মূলদ সংখ্যার সমান হতে পারে না। যেহেতু মূলদ সংখ্যার সমান নয় তাহলে আমরা কি লিখতে পারি যে √5 একটি অমূলদ সংখ্যা। সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। আপনারা এই লাস্টে হচ্ছে প্রমাণিত লিখে দিবেন, যেহেতু প্রমাণ চাইছে তাহলে প্রমাণিত। তো আশা করি আপনারা 9 নম্বর প্রশ্নের ক নাম্বারটি বুঝতে পারছেন এবং ক এবং গ সেম প্রশ্ন, শুধু এখানে √5 এর জায়গায় √7 হবে, তারপর √7 হোল স্কয়ার, তারপরে এই জায়গায় 5 এর জায়গায় 7 হবে, এখানে 7q হবে, আর বাকি সব কিছু হচ্ছে সেম। মূলদ সংখ্যার সংজ্ঞাও সেম থাকবে, এইটা না সমান হওয়ার কারণও সেম থাকবে। তো আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন। এখন আমরা